আপনাদের স্বাগত জানাই হিস্টোরিক্যাল বাংলার প্রথম পর্বে। শুরু করছি আজকের পর্ব। ভারতবর্ষের প্রথম সম্রাট সম্রাট বিম্বিসার এবং তার রাজবংশের কাহিনী। ইতিহাসে এমন অনেক সম্রাটের নাম লেখা আছে যারা তাদের দক্ষ শাসন ও কৌশলের জন্য বিখ্যাত ছিলেন। তাদের মধ্যে একজনই ছিলেন বিম্বিসার। সম্রাট বিম্বিসার হর্ষঙ্ক বংশের সবথেকে শক্তিশালী রাজা ছিলেন। তিনি 547 থেকে 497 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার শাসনকাল ছিল মগধ রাজ্যের স্বর্ণযুগ। তিনি তার রাজ্য বিস্তার করার জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার করেন। প্রথমটি হলো যুদ্ধ, দ্বিতীয়টি হলো কূটনীতি। তিনি তার রাজ্যকে প্রথম স্থিতিশীল অবস্থায় এনে সেনাবাহিনীকে শক্তিশালী করেন। এরপর তিনি অঙ্গরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধে জয়লাভ করে সেখানকার রাজপুত্রকে বন্দী করেন। অঙ্গরাজ্য আক্রমণের দ্বারা বিম্বিসার মগধের রাজ্য বিস্তারের যে সূচনা করেন, সম্রাট অশোকের কলিঙ্গ বিজয়ের পর তার সমাপ্তি ঘটে। এর পাশাপাশি বিম্বিসার বিভিন্ন রাজ্যের সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করে তার রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। যেমন তিনি কোশাল রাজ্যের কন্যা কোশাল দেবীকে বিবাহ করে কাশী বা বারাণসী যৌতুকে পান। এর ফলে কাশী থেকে বিম্বিসার 1 লক্ষ মুদ্রা রাজস্ব পেতেন। এছাড়া তিনি লিচ্ছিবি রাজকন্যা চেল্লেনা, পাঞ্জাবের মাদরা রাজকন্যা খেমাকেও বিয়ে করেন। এর ফলে বিম্বিসার যখন তার প্রতিবেশী অঙ্গরাজ্যের সাথে যুদ্ধে রত হন, তখন লিচ্ছিবি রাজা চেতক এবং কোশাল রাজা প্রসেনজিৎ নিরপেক্ষ ছিলেন। এর ফলে বিম্বিসার খুবই সহজে অঙ্গরাজ্যকে পরাজিত করেন। সম্রাট বিম্বিসার ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশালী ছিলেন। তিনি মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক শাসক ছিলেন এবং তাদের ধর্ম প্রচারে সাহায্য করতেন। বিম্বিসার গৌতম বুদ্ধের ভক্ত ছিলেন বলে জানা যায়। তবে জৈন গ্রন্থে বলা হয়েছে যে তিনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন। সম্ভবত তিনি উভয় ধর্মকে সমান শ্রদ্ধা করতেন। কিন্তু সম্রাট বিম্বিসারের শেষ দিনগুলি ছিল খুবই বেদনাদায়ক। বৌদ্ধশাস্ত্র মতে বিম্বিসার তার পুত্র অজাতশত্রুর হাতে নিহত হন বলে জানা যায়। অজাতশত্রু ছিলেন এমন এক শাসক যে তার সিংহাসন দখল করার জন্য তার পিতার সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং তার পিতাকে হত্যা করেন বলে জানা যায়। কিন্তু এই অন্ধকার অধ্যায়ের পরও তার সাম্রাজ্য ইতিহাসের এক অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে গড়ে ওঠে। তার রাজত্বকালে প্রধান ঘটনা ছিল কোশাল রাজ্যের সাথে মগধের যুদ্ধ। এই যুদ্ধে কোশাল রাজা প্রসেনজিৎ পরাজিত হয়ে তার কন্যা ভজিরা কুমারীর সাথে অজাতশত্রুর বিবাহ দেন। অজাতশত্রুর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল লিচ্ছিবি রাজা চেতকের সঙ্গে। কিন্তু এই যুদ্ধটি কী কারণে হয়েছিল সেটির সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কেউ কেউ বলে যে অজাতশত্রুর বেঈমান ভাইকে রাজা চেতক আশ্রয় দিয়েছিলেন। আবার কেউ বলে গঙ্গার উপর একটি বন্দর ও একটি খনির অধিকার নিয়ে লিচ্ছিবিদের সাথে বিবাদ বাধে। লিচ্ছিবিরা আত্মরক্ষার জন্য মল্ল ব্রিজ সহ 36টি গণরাজ্য একসাথে হয়ে মগধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ 16 বছর ধরে চলে। শেষ পর্যন্ত এই যুদ্ধে অজাতশত্রু জয়লাভ করেন। এর ফলে 36টি গণরাজ্যই মগধের অধীনে চলে আসে। অজাতশত্রুর শাসনকালে মগধ শুধুমাত্র সামরিক শক্তিতে নয়, স্থাপত্য ও বাণিজ্যেও উন্নতি করেছিল। তিনি রাজগীরে একটি দুর্গ নির্মাণ করেন এবং তার শাসন ব্যবস্থায় রাজ্যের অর্থনীতি সমৃদ্ধ হয়। অজাতশত্রুর জীবন ছিল দ্বন্দ্ব আর সাফল্যের মিশ্রণ। একদিকে পিতার বিরুদ্ধে তার বিদ্রোহ তাকে ইতিহাসের এক বিতর্কিত চরিত্র বানিয়েছে। অন্যদিকে তার শাসন মগধকে ইতিহাসের এক শক্তিশালী সাম্রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অজাতশত্রুর পর মগধের সিংহাসনে বসেন উদয়ন বা উদয়ভদ্র। পুরাণে অবশ্য কথিত আছে যে অজাতশত্রুর পর মগধের সিংহাসনে বসেন দর্শ। উদয়নের প্রধান কৃতিত্ব ছিল গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র নগরী নির্মাণ। উদয়নের পর অনুরুদ্ধ, মুন্ড প্রভৃতি রাজারা মগধের সিংহাসনে বসেছিলেন। বৌদ্ধ কিংবদন্তি অনুসারে এরা সবাই ছিল পিতৃহন্তা। এই বংশের শেষ রাজা ছিলেন নাগদশক। তিনি ছিলেন একজন অযোগ্য শাসক। এই কারণে তার সেনাপতি শিশুনাগ তাকে হত্যা করে মগধে একটি নতুন রাজবংশ শিশুনাগ রাজবংশ প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, এই ছিল ভারতের ইতিহাসের প্রথম পর্ব। আজ যদি তোমাদের কাছে কোনো গল্প থাকে তাহলে আমাকে নিচে দেওয়া জিমেলে লিখে পাঠাতে পারো। তাহলে দেখা হচ্ছে আগামী রবিবার ইতিহাসের একটি নতুন কাহিনী নিয়ে সন্ধ্যা 7টায়।